ये जो हल्का हल्का सुरूर है পুরো লাইনটা গাও तेरे इश्क का ही फितूर है मुझे शराब पीना सिखा दिया और मुझे शराबी बना दिया ये जो हल्का हल्का सुरूर है तेरे इश्क का ही फितूर है मुझे शराब पीना सिखा এই যে বিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চিল খাচ্ছে বিড়ি এমন একটা মিষ্টি জায়গায় কিছুক্ষণ থাকার পর এসব গান টান স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। এটা পুরুলিয়ার মার্বেল লেক আর আমাদের সেবারে বেড়ানোর নবম দিন। হ্যাঁ, সেবারের আসলে সময়টা 2017 নভেম্বর। এই স্ক্রিপ্টটা যখন লেখা শুরু করছি তখন থেকে ঠিক 2 বছর 11 মাস 2 হপ্তাহ মানে 1079 দিন আগের ভোরবেলা আমরা বেরিয়েছিলাম ঝাড়খণ্ডের কয়েকটা বিখ্যাত জায়গা ঘুরে দেখব বলে। সব ঘুরে টুরে দেখা টাকা হওয়ার পর পুরুলিয়াটা সেই ট্যুর প্ল্যানের প্রায় অন্তিম পর্যায়েই ছিল। সকাল 7টা নাগাদ অযোধ্যা পাহাড়ের মাথায় অবস্থিত সিএডিসির কারাগার থেকে মুক্তি লাভ করে আধ ঘন্টা বাইক হেঁকে এমন একটা জায়গায় পৌঁছলাম। কুয়াশা মাখা ভোর, ভারী মিষ্টি একটা দিঘি আর আমরা 5 জন। ভেবেছিলাম পুরুলিয়ায় 2 দিন থাকবো, কিন্তু সিএডিসির হোটেলে আমরা যে ঘরটা পেয়েছি সেটা সত্যিই কেমন কারাগারের মতো। বাইক নিয়ে বেড়ানোর সুবিধাগুলো আর কতবার বলবো বলুন? যখন খুশি রুট বদলান, যেথা ইচ্ছা সেথা থাকুন, ব্যাস। যাকগে বাদ দিন, শুরুটা শুরু থেকে করি বরং। নভেম্বরের 9 তারিখ 2017। এটা ভোর 5টা 17 ক্লিক করা ছবি। প্ল্যানটা হলো আমি আর রানাদা বাগুইয়াটি থেকে রওনা দিয়ে ধুলোগড় টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা সুজয়দাকে দলে গেঁথে নেব। যদিও আলমবাজার মোড় থেকে চিরোর জুড়ে যাওয়ার কথা, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি কোথাও একটা ম্যানেজ করে নেবেন। শেষ পর্যন্ত সকাল 7টা 20তেই দেউলটিতে 1 পিস ব্রেকফাস্ট ব্রেক নিতে হলো। 1 নম্বর কারণ রানাদার তড়িঘড়ি খিদে পায়, আর 1 নম্বর কারণ হলো এই ছুতোয় চিরোর জন্য চিরাচরিত অপেক্ষা করার নিয়মটা যাতে না ভাঙে। স্যাডেল ব্যাগে লাগানো পোস্টারগুলো দেখে এতক্ষণে আশা করি অনুমান করতে পেরেছেন এবারের বাইক ট্রিপটার একটা অন্য বিশেষত্ব রয়েছে। হেলমেটগুলোতে এখন তারই আয়োজন চলছে। গ্রুপ বাইকিংয়ে একে অপরকে কমিউনিকেট করার জন্য নানানভাবে হর্ন বাজানো হয়ে থাকে, কিন্তু আমাদের এবারের বাইক ট্রিপটার শিরোনামই যেহেতু নো হর্ন, সেহেতু হেলমেটে এই ওয়্যারলেস কমিউনিকেটর লাগানোটা জরুরি বটে। 2016 সিল্ক রুট ট্রিপের সময় ব্যাপারটা মাথায় আসে। ট্রিপ থেকে ফিরে আমি নিজে হর্ন বাজানো ছেড়ে দিই, যে অভ্যেসটা আজও জারি রেখেছি। হর্ন আমি বাজাবো না। প্রস্তাব দেওয়ার পর দলের বাকিরাও রাজি হয়ে যায়। সেই মোতাবেক থিম হয় নো হর্ন বাইকিং থ্রু ঝাড়খণ্ড। প্রমোদ ভ্রমণের সঙ্গে সঙ্গে সামাজিক বার্তা দেওয়ার মতো একটা শুভ উদ্যোগও জুড়ে যায় পরিকল্পনার সঙ্গে। এবারের পথটা হয়তো কিলোমিটারের হিসেবে বেশি নয়, দিন 10 রাইডিংয়ে মাত্র 1500 কিলোমিটার, তবে প্রায় পুরো পথটাই অরণ্যময়। মারোমার, ম্যাকলাস্কিগঞ্জ, দলমা আর পুরুলিয়ার বুনো পাহাড়। রুটটা ম্যাপে দেখাই বরং। প্রথম দিন দলমায়, সেখানে 2 রাত কাটিয়ে নেতারহাট, সেখানেও 2 রাতের প্ল্যান। তারপর মারোমার, বেতলা থেকে 45 কিলোমিটার আগে, সেখানেও 2 রাত। তারপর ম্যাকলাস্কিগঞ্জে 1 রাত, তিলাইয়ায় 1 রাত, আর শেষে পুরুলিয়ার মাঠা বা পাখি পাহাড়ে 2 রাত। সব মিলিয়ে 11 দিন 10 রাতের বেড়ানো। সে যাই হোক, এবারে জার্নিটার মাহাত্ম্য অনুযায়ী আমরা যে শপথটা নিয়েছি সেটা হলো গোটা টিমের কেউ এই পুরো পথের কোথাও হর্ন বাজাবো না। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেঠো, পাথুরে, অলিগলি, সব রকমের পথ, কিন্তু কোথাও হর্ন দেব না কেউ, একটাও হর্ন নয়।
এটা আসলে আমাদের একটা প্রতিবাদ। যারা অহেতুক নির্দ্বিধায় হর্ন বাজিয়ে চলেছেন তাদের তো আর মেরে ধরে শিক্ষা দেওয়ার উপায় নেই আমাদের। তাই এই পথ কিছুটা মোমবাতি মিছিলের মতো বলতে পারেন। আমি বিশ্বাস করি যারা মোমবাতি হাতে মিছিল করে প্রতিবাদে সামিল হন তারা আর যাই করুন, যে বিষয়ের প্রতিবাদে মোমবাতি হাতে পথে নেমেছেন সে অন্যায়টা অন্তত কোনোদিনও করবেন না। আমাদেরও তাই। তা যাই হোক, এই পথের অনেকটাই জঙ্গলি, হাতিদের বাসস্থান। আমাদের জন্য গুড লাক উইশ করুন, যাতে আমরা এবং হাতিরা কেউই কাউকে দেখতে না পাই। ভুল করে হাত লেগেও যদি হর্ন বেজে ওঠে তাহলে নিজেদের কাছে লজ্জার শেষ থাকবে না। তাই আমাদের সবকটা বাইকের হর্নের কানেকশন খোলা রয়েছে। কাজেই হাতি পিষে মেরে চলে গেলেও প্রাণের তাগিদে হাতি তাড়াতে হর্নটুকুও দিতে পারবো না। খড়গপুর টরগপুর পেরিয়ে বেলা 12টা নাগাদ ঝাড়গ্রাম পৌঁছে রোড ম্যাপ আমাদের জানান দিল কাছেই একটা পুরনো রাজবাড়ি রয়েছে, চিল্কিগড় রাজবাড়ি। সেখানে দুদণ্ড কাটিয়ে ঘাটশিলায় দ্বীপ্রাহরিক আহার সেরে সোজা জামশেদপুর। আমাদের আজকের প্ল্যান দলমা হিলটপ। পাহাড়ের মাথায় বন দপ্তরের একটা বাংলো রয়েছে, পুরনো বাংলো, ওটাতেই থাকবো আমরা আজকে। আগে থেকে বুক করানোর অনেক চেষ্টা করেছিলাম, ফোনে হয় না, অনলাইনে হয় না শুনে পুরুলিয়া থেকে শান্তনুকে পাঠানোও হয়েছিল, তবু হয়নি। বুকিং জামশেদপুরের বন দপ্তরের অফিসে এসেই করতে হবে। অতএব আপাতত প্রথম কাজ বিকেল বিকেল মাঙ্গো পৌঁছে বন বাংলোয় থাকার ছাড়পত্র নেওয়া। মাঙ্গোর বন দপ্তরের অফিস থেকে ফরেস্ট রেস্ট হাউসে থাকার ছাড়পত্র নেওয়ার পর স্থানীয় বাজার থেকে আগামী দুদিনের রান্নার সব কিছু কিনে নিতে গিয়ে বেশ বেলা হয়ে গেল। মাঙ্গো থেকে দলমা হিলটপ 35 কিলোমিটারের মতো। রাত নামার পর যখন রেস্ট হাউসে পৌঁছলাম দেখি পুরো অন্ধকার, কোথাও কেউ নেই। বাইকের হেডলাইটকে সার্চ লাইট বানিয়ে ঘুটঘুটে অন্ধকারে এদিক ওদিক খুঁজে এক লোককে দেখতে পেলাম, মুন্না, রেস্ট হাউসের কেয়ারটেকার। ও ঘর দেখিয়ে দিল, পেল্লাই ঘর এক একটা, বাথরুমই আমাদের ফ্ল্যাটের বেডরুমের সাইজের। আর এই গোটা বাড়িটায় শুধুমাত্র আমরা 4 জন। তা যাই হোক, মুন্নার হাতে সব রকম রসদ তুলে দিয়ে রাতের মেনু বলে দিলাম, মুসুর ডাল, আলু ফুলকপি ভাজা আর কাতলা মাছ ভাজা। একটা গোটা কাতলাকে কনিষ্ক বানিয়ে নিয়ে এসেছি, খানতিনেক করে ভাগে পড়বে, সাথে কলকাতা থেকে আনা মিষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যেখানে আছি জায়গাটা এরকম দেখতে। মনে পড়ে গেল কালই চলে যাব এখান থেকে। না, এই ধরনের জায়গাগুলো একদিন থেকে চলে যাওয়ার নয়। দিন সাথে হাতে নিয়ে এখানে এসে শুধু হাত পা ছড়িয়ে নির্ভাবনায় বসে থাকুন। ঠিক যেমন লুচি, আলু চচ্চড়ি আর পেঁড়া সহযোগে ব্রেকফাস্ট করে সুজয়দা বসে আছে, একদম তেমন করে। ও হ্যাঁ, আসার পথে মাঙ্গো থেকে বাজার করে আনতে ভুলবেন না যেন। 7 দিন থাকলে 7 দিনেরই বাজার, নইলে 35 কিলোমিটার যাওয়া, আবার 35 কিলোমিটার আসা। রাস্তাটা কেমন ছিল তার বিস্তারিত বর্ণনা না হয় দিইনি, তাই বলে এই ভুলটা ভুলেও করবেন না। সকালে উঠে দেখলাম হাতে কিছু সময় রয়েছে, তাই আমাদের এখনকার প্ল্যান বাহন সাফাই। খবর পেলাম কাছেই একটা ইদারা রয়েছে, অতএব মিশন বাইক ধোলাই।
তারপর বন বাংলোর কেয়ারটেকার মুন্নার নেতৃত্বে স্থানীয় কিছু জায়গা ঘুরে দেখা। গত রাতে ওর হাতের রান্না আমাদের সকলেরই বেশ জিভে ধরেছে। প্রশংসায় খুশি হয়ে আজ রাতে দেশি মুরগি খাওয়াবেন বললেন। পাহাড় ঘেরা মিষ্টি একটা গ্রাম, জঙ্গল, স্থানীয় মানুষজন, এসব করেই দিনটা কাটল। কাল ভোরে উঠে নেতারহাটের উদ্দেশ্যে রওনা দেব। তবে দলমা বেশ মনে ধরে গেল। কেন যে লোকজন এদিকটায় খুব একটা আসে না কে জানে। আমাদের আজকের গন্তব্য নেতারহাট, ছোটনাগপুরের রানী, ওখানেই দুরাত থাকা। দলমা থেকে নেতারহাট ৩ কিলোমিটারের মতো পথ। চলার পথের ঠিক মাঝখানে রয়েছে দশম জলপ্রপাত। নভেম্বর মাস, তাই একটু শুকনো। যারা ভরা বর্ষায় দশম দর্শন করেছেন তারা জানেন দশমের ধারাপাত কিন্তু ধোঁয়াধার। বাড়িতে কথা দিয়েছি বাইক চালাতে চালাতে মোবাইলে ছবি তুলব না, তুলছিও না। এবার ছবি তোলার দায়িত্বে সুজয়দা পেশাদার চিত্রগ্রাহক। একটা স্পোর্টস ক্যাম, একটা ডিএসএলআর আর খান দুয়েক মোবাইল। সুজয়দা তার ছবি তোলার বড়শি ফাতনা নিয়ে একেবারে রেডি যাকে বলে। অফিসিয়াল ফটোগ্রাফারের দায়িত্ব দুর্দান্তভাবে পালন করলেও ফিনিশিংটায় ল্যাদ খেয়ে গেল লোকটা। খেটে খুঁটে ছবি তুলল বটে, তবে সেগুলো কেউ আমরা দেখতে পেলুম না। ছবিগুলো প্রায় ৩ বছর হার্ড ডিস্ক নামক কয়েদখানায় বন্দিদশা কাটিয়ে কিছুদিন আগে মুক্তি পেল। লকডাউনে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম সুজয়দার থেকে ছবিগুলো নিয়ে নেড়েচেড়ে দেখি যদি কিছু সৃষ্টি করা যায়। সেই মতো দাদার বাড়িতে একটা এক্সটার্নাল হার্ড ডিস্কও পাঠিয়ে দিয়েছিলাম। ফুটেজ সহ হার্ড ডিস্ক যখন ফেরত পেলাম তখন লকডাউন উঠে গিয়েছে। দশম দর্শন 11:30 নাগাদ শেষ হল। 6:30টায় হোটেল থেকে বেরিয়ে নিয়ম অনুযায়ী 7:30টার মধ্যে রানাদার খিদে পেয়ে গিয়েছিল। সেই অনুযায়ী এক প্রস্থ খাওয়া হলো। তারপর বুন্দু নামের একটা জায়গায় বাজার করতে 9:45 নাগাদ দাঁড়িয়েছিলাম। সেখানেও হালকা কিছু খেয়েছিলাম। কাজেই এরপর 11:30টায় লাঞ্চ করার মতো ট্যালেন্ট আমাদের দলের এই 4 জনের মধ্যে সিংহভাগেরই ছিল না। কিন্তু দশমের পরে একাদশ আসতে যে 114 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাই বা কে জানত। কোসারো, কুর্গি, বেরো, দিঘিয়া কী সব এক একটা জায়গা পার করে শেষে যখন লোহার ডাগায় লাঞ্চ করার মতো একটা ভালো হোটেল খুঁজে পেলাম, ঘড়িতে তখন বেলা 3টে আর রানাদার মেজাজের 12টা। যাক, বাদ দিন সেসব, কিছু ছবি দেখুন বরং। নেতারহাট পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল, মানে ওই 6টা মতন। এখানে আসার সময় পাহাড়ি পথে খানিক ওপরে উঠতে হয়। আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে চা নিয়ে সাংগীতিক আড্ডা চলছে। কাল সকাল সকাল উঠে লোকাল সাইট সিইং। सुबह को जब हम नींद से जागे आँख उन्हीं से चार हुई, रात कली एक ख्वाब में आई और गले का हार हुई।
সকাল 8:30। এমন ফুলকো ফুলকো গরম লুচি আর তরকারি দিনের শুরুটাই একেবারে গার্ডেন গার্ডেন করে দেয়। এই হাতটা রানাদার। আজ যেহেতু 6টায় বাইক স্টার্ট করার ব্যাপার ছিল না, সেহেতু 7:30টায় ব্রেকফাস্টের তাড়াও নেই। আমরা নেতারহাট ডাকবাংলোয় আছি। পেল্লাই এক একটা ঘর। ধরন ধারণ দেখে অনুমান করতে পারছি এটা ইংরেজ আমলের বাড়ি। সব কিছু ওয়েল মেনটেন্ড। আজ আশপাশটা ঘুরে দেখার প্ল্যান। বাংলোর কেয়ারটেকার ঠিক করে দিলেন এক বালককে, সেই আমাদের বাইকে চেপে ঘুরিয়ে দেখাবে সব। এক নিঃশ্বাসে বলে গেল সব। আপার ঘাগড়ি, লোয়ার ঘাগড়ি, पाइन फॉरेस्ट, कोयल व्यू पॉइंट, बड़का बंद और शाम को मैग्नोलिया पॉइंट। सनसेट भी देखना है ना। অফিসিয়ালি যখন একটা অফিসিয়াল ফটোগ্রাফার রয়েছে, তখন কি আর পোস্টোজ না দিয়ে থাকা যায় মশাই? তার উপর এমন সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে। এটা কোয়েল ভিউ পয়েন্ট। দেদার ফটো সেশন চলল। আপার ঘাগড়ি, লোয়ার ঘাগড়িতেও ফটোশুট অব্যাহত রইল। এমন সুন্দর আলো পেলে ফটোশুটের লোভ সামলানোই দায়। মানে ফটোগ্রাফারের কথা বলছি, তিনি লোভ সামলাতে পারেননি বলেই আমাকে পোজ দিতে হয়েছে। এই জায়গাটার নাম বড়কা বাঁধ। বড় মনোরম জায়গা। দুপুরের খাবারটা যদি এখানে পাওয়া যেত, তাহলে সারা দুপুরটা এই পাইন বনের ছায়ায় এই দিঘির ধারে কাটিয়ে দেওয়া যেত। এসব সুযোগ তো আর শহুরে লোকজনদের ভাগ্যে সবসময় জোটে না। তাই তো দেখুন না, আদি খেলার মতো গাছে চড়েছি সেলফি নেব বলে। দুপুরের ভুঁড়িভোজ সারার পর মায়েরই বলছি একটু ঘুমই পেয়ে গিয়েছিল। হোটেলের বিজ্ঞাপনে একসময় লেখা থাকতো না, হোম অ্যাওয়ে ফ্রম হোম। ব্যাপারটা এখানে তেমনই হচ্ছে। সকালে এমন ফুলকো ফুলকো জলখাবার, তারপর খানিক মাঠে ঘাটে খেলাধুলো করে এসে দুপুরে ধোঁয়া ওঠা মাংসের ঝোল আর ভাত। এসবের পর কার ভাত ঘুম পাবে না বলুন দেখি? তবে আমরা এসব ঘুম ঠুম তাড়িয়ে এখন চলেছি নেতারহাটের বিখ্যাত ম্যাগনোলিয়া পয়েন্টে। সূর্যাস্ত এখানে অপরূপ। আজ আমাদের বেড়ানোর পঞ্চম দিন। আজকের গন্তব্য মারোমার। নেতারহাট থেকে মারোমারের দূরত্ব 70 কিলোমিটার মতন হবে, কিন্তু আমরা সে পথে যাব না। আমরা নেতারহাট পৌঁছানোর আগে লোদ জলপ্রপাত আর সুগা বাঁধ দেখে নেব। দূরত্ব খুব বেশি নয়, তাই 7টা সাড়ে 7টা নাগাদ রওনা দেওয়া হলো। 6টায় রওনা দিলে যদিও 7:30টায় প্রাতরাশ সেরে ফেলতে হতো আমাদের। কাজেই 7:30টাতেই যখন বেরোলাম, প্রাতরাশে কিছুক্ষণের জন্য রাশ টানাই যায়।
সবুজ ঘেরা মিষ্টি মিষ্টি পথ প্রান্তর পেরিয়ে 8:30 নাগাদ মহুয়া ডার নামের এক জনপদে প্রাতরাশ সারা হলো। খাদ্যবস্তুটির নাম ধুসকা। ধয়রস্য দন্তেস্ব কয়েকারে কা, ধুসকা। জীবনে প্রথম নাম শুনে উইকি করে নিলাম। ঝাড়খণ্ডের বড় জনপ্রিয় জলযোগ এটা। চাল বাটা, ছোলার ডাল বাটা আর আলু সেদ্ধ দিয়ে বানানো একরকম নোনতা মালপোয়া বলা যেতে পারে, সঙ্গে সবজি। ভালো খেতে বেশ। বড় বড় পর্যটকেরা বলে গিয়েছেন বেড়ানো মানে শুধু 4টি সাইট সিইংই নয়, স্থানীয় মানুষজন, স্থানীয় খাবার দাবারের সঙ্গে পরিচিত হতে হয়। বড়দের কথা তো আর ফেলা যায় না, কাজেই শুধু ধুসকা অপরিচিত বলে তাতেই কেন আটকে থাকবো। জিলিপি, গজা, পান্তুয়া প্রমুখদের সঙ্গেও পূর্ব পরিচয় থাকা সত্ত্বেও নতুন করে পরিচয়টা সেরে নিলাম। এবারে সোজা লোদ ওয়াটারফলস। ধুলো ওঠা মেঠো পথ পেরিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যে। কল্লোলটাকে বড় মিস করছি। এই ট্রিপটা প্রথমে 8 জন মিলে যাব বলে ঠিক করা হয়েছিল। চিরো, রানাদা আর আমি আগেও একসঙ্গে বাইক ট্রিপ করেছি। এবারের সংযোজন সুজয়দা, কল্লোল আর কারা কারা যেন ছিল, সম্ভবত প্রান্তিক, ভঞ্জ আর অশোকদা। এতদিন পর সব মনে করে লেখাও চাপের। কল্লোলকে মিস করছি কারণ ও ছাড়া বাকি 3 জন আগে থেকেই পিছিয়ে গিয়েছিল। কল্লোল যে যেতে পারবে না সেটা আমরা জানতে পারি রওনা দেওয়ার 6.5 ঘন্টা আগে। ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়বে এরকম একটা প্ল্যান ছিল কল্লোলের। সেই মতো স্যাডেল ব্যাগ প্যাক ট্যাক করে ওর এনফিল্ড হিমালয়ানে লাগিয়েও রেখেছিল। বেড়ানোর কপাল না থাকলে যা হয়, সাইড স্ট্যান্ড করা অবস্থায় ভারী হিমালয়ানটা পিছোতে গিয়ে পায়ের বুড়ো আঙুলে চোট লাগে। পুরো নোকটা উঠে বেশ ভালো রকম জখম হয়। সকালে উঠে নাকি একবার চেষ্টাও করেছিল, কিন্তু বেচারা জুতো গলাতে পারেনি পায়ে। এটা সূর্যমুখী ফুলের ক্ষেত। আমাদের কেউই আগে দেখিনি এমন। প্রকৃতি বড়ই মনোরম এখানে।
ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত হলেন এই মিস্টার লোধ। বিশ্বাস না হলে উইকি করে দেখে নিতে পারেন, দারুণ দেখতে। তবে আমরা যে সময়টা বেড়াতে আসি তখন জলপ্রপাতগুলো কেমন একটু শুকনো শুকনো থাকে। জলপ্রপাতটার আসল সৌন্দর্য নিতে গেলে যে আরও খানিক ওপরে উঠতে হবে সেটা প্রথমে বুঝতে পারিনি। উঠতে গিয়ে টের পেলাম ব্যাপারটা বেশ শ্রম সাপেক্ষ। হয়তো সোমবার বলে আজ এখানটা ফাঁকা ফাঁকা। বছর 55 এক প্রৌঢ়কে দেখলাম দল বল নিয়ে গট গট করে ওপরের দিকে হাঁটা লাগাচ্ছেন। মনে হলো ছাত্রদের নিয়ে বেড়াতে এসেছেন। ভাগ্যিস বুড়োটার পিছু নিয়েছিলাম, নইলে এমন একটা সৃষ্টি অদেখাই রয়ে যেত। বর্ষায় জলপ্রপাত দেখার মতো একটা প্ল্যান এবার বানাতেই হচ্ছে দেখছি। বাঁদিকের পথ ধরে আরো 18 কিলোমিটার গেলেই সুগা বাঁধ। পৌঁছলাম সুগা বাঁধ। ঘড়িতে তখন বেলা 1:30। নভেম্বর হলেও রোদটা ঠিক মিঠে নয়, বেশ গায়েই লাগছে। তবে এমন জিনিস আগে কখনো দেখিনি তো, তাই হাঁ করে তাকিয়ে রইলাম। অবাক হয়ে ভাবতে থাকলাম, প্রকৃতি কত শৌখিন, তাই না? নিজের শরীর জুড়ে এমন কারুকাজ করে রেখেছে, নিজে নিজেই কেমন সেজেছে হতচ্ছাড়ি। এগুলো আসলে প্রকৃতির গয়নাগাটি। আমরা বেরসিকরা যেগুলোকে আবহ বিকার, ক্ষয়ী ভবন, বিচূর্ণী ভবন এসব নামে বিদ্রূপ করে থাকি। আজ আর আগামীকাল এই 2 রাত মারোমারের বনবাংলোয় আমাদের ডেরা। 2:30 বাজে, এখনো লাঞ্চ হয়নি। বনবাংলোয় ঢোকার কয়েক কিলোমিটার আগে বাড়েসান্দ নামের একটা ছোট্ট জনপদে পড়ে পাওয়া 14 আনার মতো একটা খাওয়ার জায়গা পেল। ডাল, আলু ভাতে ভাত, এছাড়া আর কিচ্ছু নেই। খিদের মুখে অসাধারণ ফাটাফাটি এসবের কাছে মাংস ভাত পাত্তাই পাবে না, এসব বাক্কি টাক্কি ঝেড়ে মনকে প্রবোধ দিতে দিতে গিলে নিলাম আর কি। স্থানীয় ডাল, স্থানীয় আলু ভাতে আর স্থানীয় ভাত। যেহেতু ট্যুর প্ল্যানের শুরুতে আমাদের দলটা 8 জনের ছিল, সেহেতু হোটেল বুকিং আমরা 3টে করে রুমেরই করেছিলাম। তাই মারোমারেও একটা কামরা ফাঁকাই থেকে যাবে। ঠিক হলো ট্রি হাউস দুটোয় আমরা থাকবো, আর এই ঘরটার বারান্দায় আড্ডা মারবো। কল্লোলটা বড্ড জ্বালাচ্ছে, বারবার ওরই কথা আড্ডায় উঠে আসছে। এই সুন্দর সুন্দর বিলাসবহুল ঘরগুলো ওই বুক করেছিল কিনা। আসলে এই ট্যুরটার মূল উদ্যোক্তাই কল্লোল। যাক,
তাহলে ওর উদ্দেশ্যে 1 কাপ করে চাই খাই আপাতত। ষষ্ঠ দিনের ভোর 5:30। এই বেড়ানোটায় এখনো পর্যন্ত যে কটা জায়গায় আমরা থেকেছি কোথাও মোবাইল নেটওয়ার্ক নেই। চলার পথে পাচ্ছি, কিন্তু যেই আস্তানায় ঢুকছি নেটওয়ার্ক হাওয়া। অগত্যা প্রতিবারের মতো ভরসা শ্রী শ্রী চিরঞ্জীব দাস। ছোকরা বেড়াতে এলে একখানা বিএসএনএল সিম ঠিক ট্যাঁকে করে গুঁজে নিয়ে আসে, এটাই ওর একমাত্র ভালো দিক। মারোমারে আবার অন্য হ্যাপা। রাত 11টা থেকে সকাল পর্যন্ত এখানে পাওয়ার কাট থাকে, আর চিরোর চা বানানোর পালা। ঘুম চোখে ইলেকট্রিক কেটলে জল চাপিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কারেন্ট নেই তাই জল গরম হয়নি, আর জল গরম হয়নি তাই চিরো এখনো ঘুমিয়ে চলেছে। এতদিনে কাজে এলো জামবনির বাজার থেকে কেনা সেই কেরোসিনটা। যেহেতু এই ট্রিপটা জঙ্গলময় আর আমরা হোটেলে নয় মূলত বন বাংলোগুলোই বুক করেছি, তাই রান্নার সমস্ত সরঞ্জাম সঙ্গে বইছি, এমনকি একখানা প্রেশার কুকার পর্যন্ত। তাই স্টোভ জেলে সুজয়দা আর চা বানালো। না, প্রেশার কুকারে নয়, ডেকচিতে করে। কাল এখানে 3টে নাগাদ পৌঁছেছি। নেতারহাটের গেস্ট হাউসে হোটেলের মতোই খাবার পাওয়া যায় বলে বুন্দু থেকে কেনা রসদগুলো অধরাই রয়ে গিয়েছিল। এখানকার কেয়ারটেকার অজয়, ওর হাতে তুলে দিলাম সেগুলো। মেনু ডাল ভাত, মিক্সড একটা ভাজাভুজি আর ডিম ভাজা। উপভোগ্য একখানা ঠান্ডায় কান মাথা চাদর মুড়ি দিয়ে ঝিঝির ডাক শুনতে শুনতে জংলা পরিবেশে রাতের গরম গরম খাবার খাওয়া শহুরে প্রাণীদের কাছে সৌভাগ্যেরই বটে। ধনে পাতা দেওয়া মুগ ডাল, তাতে আবার গন্ধলেবু চটকানো। আমাদের আজকের প্ল্যান বেতলা ন্যাশনাল পার্ক, কেচকি সঙ্গম আর পালামোয়ের 2টো কেল্লা, তারপর আবার মারোমারে ফিরে রাত্রিবাস। অতঃপর প্রাতরাশ সেরে পার্কে প্রবেশ করলাম। এখানকার নিয়ম অনুযায়ী সাফারির জন্য গাড়ি আর গাইড নিতে হয়। গাইড জঙ্গল কর্তৃপক্ষের পছন্দের। অবশ্য আপনি পছন্দ করে করবেনটাই বা কি, কোন গাইড কেমন তা আপনি জানবেনই বা কি করে। আমরা গাইড হিসেবে পেলাম 73 বছরের এক বৃদ্ধকে, অভিজ্ঞ মানুষ। বেতলাকে ন্যাশনাল পার্ক থেকে টাইগার রিজার্ভে উত্তীর্ণ হতেও দেখেছেন। ভদ্রলোক যার পর নাই লজ্জিত ছিলেন আমাদের বাঘ দেখাতে পারেননি বলে। আগেও সাতকোশিয়া টাইগার রিজার্ভে গিয়ে আমরা এমন মুহূর্তের মুখোমুখি হয়েছি। জঙ্গল গাইডরা যদি জন্তু জানোয়ার না দেখাতে পারেন খুব লজ্জিত হন। কি করে বোঝাই তাদের যে আমরা জঙ্গলে জন্তু জানোয়ার দেখতে আসিনি। জঙ্গলের গন্ধ, ঝিঝির আওয়াজ মেশানো নিস্তব্ধতা, এটুকুই আমাদের কাছে অনেক। তবে জঙ্গল হিসাবে বেতলা আমার তেমন একটা মনে ধরল না। আসলে নেওরা ভ্যালির ওই জঙ্গলে সার্ভাইভাল ক্যাম্প করার পর থেকে জঙ্গলের একটা বিশেষ ছবি আমার মনে ছেপে গিয়েছে। একটু এদিক ওদিক হলেই আর পছন্দ হয় না।
বেতলা দর্শন করে পৌঁছেছি কেচকি সঙ্গমে। এখানে অরঙ্গা আর কোয়েল নদী মিশে গিয়েছে নিজেদের মাঝে। একটা ভেঙে পড়া ব্রিজও রয়েছে। শুনলাম 11 সালের বন্যায় ভেঙে পড়ে সেতুটা। ভগ্নাংশ আজও অমনভাবেই দাঁড়িয়ে রয়েছে। দুই নদীর মিলনের মাঝে আত্মহত্যাকারী ব্যর্থ প্রেমিকের মতো ঠায় দাঁড়িয়ে থাকা এই ভাঙা ব্রিজও এখন দর্শনীয় বস্তুতে পরিণত। নতুন ব্রিজ আজও তৈরি হয়নি, তাই স্থানীয় লোকজন হেঁটেই নদী পারাপার করেন, গাড়ি নিয়েও করেন বইকি। এটা হলো কেচকির বনবিশ্রামাগার, আর এই হলো অরণ্যের দিনরাত্রির সেই কুয়োটা যেখানে রবি ঘোষের স্নানের দৃশ্য শ্যুট করা হয়েছিল। সিনেমাটার সঙ্গে এই বনবিশ্রামাগারের সম্পর্কের ইতিহাস কর্তৃপক্ষ আজও বয়ে নিয়ে চলেছে। দেখভালের দায়িত্বে থাকা লোকজনের থেকে জানতে পারলাম এখানে থাকতে পারার একটা সুযোগ আমরা মিস করেছি। মারোমারের ট্রি হাউসে যদি লটবহর রেখে না আসতাম তাহলে আজ এখানেই আস্তানা গাড়তাম। কাল তো এই পথ দিয়েই ম্যাকলাস্কিগঞ্জের দিকে যেতে হবে। এমনিতেই ওখানে একটা ঘর আমরা ফাঁকা ছেড়ে রেখে দিয়েছি, আরও দুটো না হয় রাখতাম। অরণ্যের দিনরাত্রির ব্যাপারটা বাড়িটায় না থাকতে পারার আফসোস আরও বাড়িয়ে দিল। রূপকথায় সবটা বলা থাকে না, তাই বেড়াতে এসে এমন উপরি পাওনাগুলো দেখে চমকিত হলেও এখন আর পুলকিত হই না। জানি এমন কিছু জিনিসের সঙ্গে দেখা হবেই। বেতলার জঙ্গল দেখার পর দুপুরের খাওয়া সেরে এলাম পালামৌ ফোর্ট দেখতে। দুটো কেল্লা আছে এখানে। আমরা আপাতত পুরনো কেল্লায় রয়েছি, সম্পূর্ণ ভগ্ন। অনাদরে পড়ে রয়েছে ইতিহাসের এই দলিল, যে ইতিহাস লেখা হয়নি হয়তো কোথাও, কোনো গাইড নিইনি, জানিও না কোন রাজার কেল্লা এটা, কোথাও লেখা নেই। বেশ কয়েকটা জলাধার, কোর্টরুম, কেল্লার চারপাশ ঘেরা মোটা প্রাচীর, এসব দেখে বুঝলাম রাজা বেশ সুশাসকই ছিলেন। বেশ মেহনত করে আমি আর চির উঁচু প্রাচীরের ওপরে উঠেছি। দেওয়ালখানা ফুট 10 মোটা তো হবেই। তার ওপর দিয়েই চলেছি দুজনে, যতদূর যাওয়া যায়। আমাদের খুঁজতে খুঁজতে ওরা দুজনে এলো। পাশ দিয়ে তীর তীর করে বয়ে চলেছে ঔরঙ্গা নদী। প্রাচীরের ওপর থেকে দেখতে পাচ্ছি ভাঙা কেল্লাটার নকশা আর গহন জঙ্গল। চোখ যেমন দেখতে পায়, ক্যামেরা তো তেমন ভালো করে দেখতে পায় না, তাই সবটুকু ছবি তুলে বোঝাতে পারলাম না। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কখনো এদিকে আসেন এই কেল্লার পাঁচিলের ওপরটা একবার উঠবেন, সে যতই হাঁপ ধরুক। এটা পালামৌয়ের নতুন কেল্লা। নতুন বলতে তাও 300 বছরের পুরনো তো হবেই। দেখে তো অন্তত তেমনই মনে হলো। এটা দেখতে হলে অনেকটা উপরে উঠতে হয়। সুজয়দা ওঠেনি, তাই এই কেল্লাটার তেমন ভালো কোনো ছবি নেই। এই কেল্লাগুলো নিয়ে দেখলাম সরকারের কোনো ভাবনাই নেই। এমন জিনিস না হলে এত অযত্নে থাকতো না। সুজয়দারও দেখলাম সরকারের মতনই তেমন একটা ভাবনা নেই, না হলে এমন সুন্দর জিনিস কেউ মিস করে আর পাদদেশে বসে অপেক্ষমান বাইকের ছবি তোলে। গত রাতে দেশি মুরগির ঝোল আর তার আগের রাতে ধনেপাতা সমৃদ্ধ মুগ ডালের জন্য অজয়ের রিমার্ক বুকে টেস্টিমোনিয়াল লেখার কাজ চলছে। সঙ্গে বাইকে স্যাডেল ব্যাগ বাঁধাও জারি রয়েছে। এই যে এই লাল মোচকাটা বাইকে বাঁধছি দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই রয়েছে কড়াই, ডেকচি, প্রেশার কুকার আর স্টোভ। চাল, ডাল, তেল, নুন যা যা বেঁচেছিল সেগুলো আর ফেরত নিইনি। অতটাও মক্ষেচুষ নই আমি।
এখান থেকে 7টায় রওনা দিয়ে 45 কিলোমিটার দূরে বেতলা ন্যাশনাল পার্কের কাছে সেই বিখ্যাত পার্ক হোটেলে 8:30টায় জলখাবার সারা হলো। আজ আমাদের গন্তব্য ম্যাকক্লাস্কিগঞ্জ। কাগজ, টিভি এইসব দেখে আমাদের যতটুকু অর্জিত জ্ঞান, তাতে বলতে পারি ম্যাকক্লাস্কিগঞ্জ ব্যাপারটা একেবারে মাওবাদীময়। ম্যাকক্লাস্কিগঞ্জ শব্দটার সঙ্গে আমার প্রথম পরিচয় 99 সালে। বন্ধুরা মিলে মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিলাম। মধ্যরাতে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ম্যাকক্লাস্কিগঞ্জ নামের একটা স্টেশনে থেমেছিল। নামটা অমন বিদঘুটে, তাই মনে রয়েছে এই পর্যন্তই। আজ ওয়েদার বড় সুন্দর, মেঘলা, আর মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। পথটাও সুন্দর। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মেখে বাইক চালাতে মন চাইছিল বলে বৃষ্টি ব্যাপারটাকে আর গায়ে মাখলাম না। ম্যাকক্লাস্কিগঞ্জ ঢোকার কয়েক কিলোমিটার আগে এমন একটা জায়গা দেখে খানিক বিরাম নিতে মন চাইল। এরকম মিষ্টি একটা জায়গা, তার সঙ্গে হেমন্তের এমন আচমকা মেঘলা একখানা দুপুর। ঘরে ফিরতে কার মন চায় বলুন দেখি? ম্যাকক্লাস্কিগঞ্জ পৌঁছে একটু খুঁজে এই বাড়িটা জুটে গেল। দুপুর 2টো নাগাদ এই বাড়িটায় ঢুকেছি। হোটেল তবু বাড়িই বলছি, রানাস কান্ট্রি কটেজ। ঢুকতেই আমাদের স্বাগত জানালেন এক মহিলা। বছর 65 বয়স, সম্পূর্ণ সাদা চুল, আদ্যপান্ত স্মার্ট। ঘর আছে কিনা জানতে ভেতরে গেলেন। আরেকজন মহিলার সঙ্গে বাংলায় কথা বলতে বলতে বেরিয়ে এলেন। হ্যাঁ, পেয়ে যাবেন ঘর, আমাদের আউট হাউসের 2টো ঘর খালি আছে। ম্যাকক্লাস্কিগঞ্জ একসময় ইংরেজদের বাস ছিল। এই বাড়িটাও সেই আমলের। আউট হাউস হলো এদের ভৃত্যদের থাকার জায়গা। আজকের রাতটা আমরা এখানেই থাকব। খুব সুন্দর বাড়িটা, আপ্যায়নও তেমন। ভদ্রমহিলা নিজে থেকেই বললেন, আপনারা বাগানে বসুন, আমি চা জল আনছি। তারপর দুপুরে সারপ্রাইজিংলি খাসির মাংস আর ভাত দেওয়ার সময় বলে গেলেন, এত বেলায় উইদাউট এনি ইনফরমেশন, এর থেকে ভালো কিছু হবে না। তোমাদের ভাগ্য ভালো, তাই পেয়ে গেলে। পেয়ে গেলাম মানে? এ তো হাতে স্বর্গ পেলাম গো মাসিমা। একই ফ্রেমে 2 রানাকে দেখা যাচ্ছে এখন। একজন আমাদের রানা, আর অন্যজন এক মাথা ধবধবে চুলওয়ালা, উনি এদের রানা, রানাস কান্ট্রি কটেজের রানা। ম্যাকক্লাস্কিগঞ্জের বিখ্যাত মানুষ। রুটি আর ভেজ কিছু নিয়ে নাও নাকি? আপনি যা খাবেন তাই খাবো। আমাদের ম্যাকক্লাস্কিগঞ্জের মাওবাদী কৌতূহলের নিরসনটাও দারুণভাবে করলেন। বললেন এখানে কোনোদিনও মাওবাদী ছিল না। কাগজে যে আপনারা ম্যাকক্লাস্কিগঞ্জ নামটা পড়েছেন তার অন্য কারণ আছে। কোথাও বেড়াতে গেলে দেখবেন বনগাঁর বাঙালিও বলে কলকাতা থেকে এসেছি। কেন বলে? কারণ কলকাতা নামটা পরিচিত। কাজেই মারমা, বেতার এসব নাম কেউ জানে না, তাই এক কথায় ম্যাকক্লাস্কিগঞ্জ বলে। সবাই ম্যাকক্লাস্কিগঞ্জই চেনে। এমন একটা সুন্দর আস্তানায় ততোধিক সুন্দর আবহাওয়ায় দিন যাপন বেশ উপভোগ করছিলাম। প্ল্যান অনুযায়ী আগামীকাল আমাদের গন্তব্য তিলাইয়া। শুনেছি জীবনে অন্তত একটিবার তিলাইয়া গিয়ে ডিভিসির গেস্ট হাউসে না থাকলে ভ্রমণ জীবন বৃথা। সেই মোতাবেক দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করেছিলাম। জানতে পারলাম গেস্ট হাউসটি আন্ডার রিনোভেশন, তাই আপাতত বুকিং নেওয়া হচ্ছে না। ব্যক্তিগত যোগাযোগ খাটিয়ে একজনের নম্বর পেলাম। সেখান থেকে একটা আশ্বাস পেলাম, ঘর পেতে পারি, পেন্সিল বুকিং। আসার আগের দিন লোকটাকে কনফার্ম করে দিতে হবে। আজই হলো সেই আগের দিনটা। ভদ্রলোক ফোন ধরলেন না। 32 ফোন তো করেইছি, তবু ধরেননি। কাজেই বাইক নিয়ে বেড়াতে আসার স্বাধীনতাকে আরেকবার কাজে লাগিয়ে প্ল্যান বদল।
ভ্রমণ জীবন অগত্যা বৃথাই থেকে গেল। তবে কাল মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও চলছে। রেন স্যুট পরে স্যাডেল ব্যাগ বেঁধে নিলাম সবাই। 250 কিলোমিটারের পথ। আজ তার মানে পুরো পথটাই বৃষ্টিতে বাইক চালাতে হবে। তাতে অসুবিধে নেই, কিন্তু রেনকোটের ভেতর শীতের পোশাক, কম্বিনেশনটা কেমন যেন একটু অদ্ভুত ঠেকছে। অর্থাৎ আজ সারাদিন আমি আরও মোটা। পথিমধ্যে জোনহা জলপ্রপাত দেখব। রাঁচির আশপাশটায় কয়েকটা সুন্দর জলপ্রপাত রয়েছে। আগে যে দশম দেখেছি সেটাও রাঁচি থেকে 30 কিলোমিটারের মধ্যেই। বৃষ্টি মাথায় নিয়ে আমরা জোনহায় পৌঁছলেও যেহেতু বর্ষাকাল নয়, জোনহার তেমন উচ্ছলতা টের পেলাম না। তবে যেটুকু পেলাম সেও বড় মোহময়। সিঁড়ির 586খানা ধাপ অতিক্রম করিয়া হেথায় অবতীর্ণ হইয়াছি। প্রপাত দর্শন সম্পূর্ণ করিয়াছি মিনিট 20 তো হইলই। পুনরায় 586খানা ধাপ আরোহণ করিবার সিদ্ধান্ত এখনো লইতে পারি নাই। দুপুর 2:30। একটু আগেই জম্পেশ করে দুপুরের খাওয়া সারলাম। গরম গরম তন্দুরি রুটি, উনুন আর আমাদের থালার মাঝে কোথাও হল্ট নেই। সঙ্গে তড়কা আর স্থানীয় চারাপোনা ভাজা, একদম কড়া করে। নদীর নাম সুবর্ণরেখা আর জায়গাটার নাম মুড়ি। এই ছবিটা ঝাড়খণ্ডে দাঁড়িয়ে তোলা। সেতুটা পার করলেই বাংলায় ফিরে আসবো। নভেম্বরের 17, সকাল 7টা। হিসেব মতো আজ আমাদের তিলাইয়ায় থাকার কথা, কিন্তু ডিভিসির সেই লোকটা ফোন না ধরে কত কিছু বদলে দিল। শুধু আমাদের 4 জনেরই নয়, শান্তনুর ট্যুর প্ল্যানটাও একদিন আগে থেকে শুরু হলো। হ্যাঁ, পুরুলিয়ার ভূমিপুত্র শান্তনুর আমাদের সঙ্গে দলে ভেড়ার কথা ছিল আজ থেকে। ঠিক ছিল 17 আর 18। এই দুদিন পাখি পাহাড়ে শান্তনুকে আমরা ভ্রমণ সঙ্গী হিসেবে পাবো। কিন্তু গতকালই ওকে আমাদের জন্য অযোধ্যা পাহাড়ের মাথায় ছুটে আসতে হয় হোটেল খুঁজতে। শুরুতেই বলেছিলাম না, সিএডিসির কয়েদখানা থেকে মুক্তি পেলাম যেন। সত্যিই তাই। কাল বিকেলে হিলটপে পৌঁছেই মনটা খারাপ হয়ে গেল। সিএডিসির হোটেলটাকে ওদের কে যে এত সাজাতে বলেছে কে জানে। বাগান বানিয়ে খাঁচা দিয়ে মুড়ে দিয়েছে, তার ওপর টুনি লাইট। এরা মনে হয় হাত রুটিতেও তবক লাগিয়ে খায়। কি আর করা যায়, ভোরেই বেরিয়ে পড়লাম। তাই কাছাকাছি ঘোরাঘুরি সেরে অন্য কোথাও থাকা যাবে ক্ষণ। হ্যাঁ, মার্বেল লেক। এখান থেকেই গল্পটা বলা শুরু করেছিলাম। কিছু জায়গা আছে যেখানে আসার পর মনে হয় এই জায়গাটার নাম আগে কেন শুনিনি। এটা ঠিক তেমনই একটা জায়গা, অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক। আপনারা হয়তো শুনে থাকতে পারেন, কিন্তু আমাদের দলের কেউই এটা জানতো না, শোনেওনি কখনো। তা যাই হোক, আজ সারাটা দিন এখানে কাটিয়ে দিতে ইচ্ছে করলেও আমরা প্ল্যান বদলে আজকের ঠিকানা জয়পুরের জঙ্গলে ঠিক করে ফেলেছি। এখন তবে জয়পুর, মাঝে কিছু চোখের আরাম।
ঠিক হলো জয়পুরের জঙ্গল পেরিয়ে বনলতা রিসর্টে থাকা হবে। শুনেছিলাম রিসর্টটা নাকি দুর্দান্তর খানিক ওপর দিয়ে যায়, তবে পৌঁছে দেখলাম এখানেও সেই একই, সব ব্যবস্থা দুর্দান্ত। জঙ্গল কেটে বাগান বানানো, যতটা বাহারি করে প্রকৃতি ঝুলন সাজানো যায় ততটা, চেষ্টার ত্রুটি নেই। ওই লাল চালার ঠিক নিচের ঘরটাতেই আছি আমরা। বারান্দা দিয়ে ম্যানমেড প্রকৃতিও অবলোকন করছি। প্ল্যান অনুযায়ী আমাদের বাড়ি ফেরা পরশু, কিন্তু প্রকৃতির এই গুঁতোয় কালই ফিরছি। বাইক নিয়ে বেরোনোর এই এক সুবিধে, কত কিছুকে নিঃশব্দে ইগনোর করা যায়, একেবারে মনের মতো করে। তা যাই হোক, এবারের পথের বেশ কিছুটাই জংলা ছিল, হাতিদের বাসস্থান। আমাদের সৌভাগ্য যে আমরা এবং হাতিরা কেউই কাউকে দেখতে পাইনি। প্রথম দিনেই তো গন্তব্যে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। আমাদের প্রতিটা বাইকেরই হর্নের কানেকশন খোলা ছিল। অমন অন্ধকার জংলা পথে দুম করে গাড়ির সামনে বাবা ঠাকুরের আগমন হলে প্রাণের তাগিদেও হর্ন বাজাতে পারতাম না। ব্যাপারটা বেশ চাপেরই বটে। ক্যানেস্তারা পিটিয়ে হাতি তাড়াতে হয় জানি, কিন্তু বাইকের ট্যাঙ্ক পিটিয়ে ক্যানেস্তারার আওয়াজ বের করা জনি ওয়াকারকে দিয়ে রাজা মুরাদের মিমিক্রি করানোর মতন ব্যাপারটা হতো খানিকটা। তবে সেসব কিছুরই প্রয়োজন হয়নি। দ্বিতীয় দিন সকাল থেকেই হর্ন যে নেই সে ব্যাপারটা কেউ টেরও পায়নি। দ্বিতীয় দিনই বা বলছি কেন, প্রথম দিন মাঙ্গো থেকে বাজার সেরে দলমা পর্যন্ত 35 কিলোমিটার পথের 70 তো যানজটের মধ্যে দিয়ে এলাম। কই একবারের জন্যেও তো হর্নের বোতামে আঙুল পড়েনি কারো। এই 1667 কিলোমিটার পথে আমরা বেশ কিছু ঘিঞ্জি জনপদ পেরিয়ে এসেছি। বিশ্বাস করুন, শুধুমাত্র হর্ন দেব না বলে দিইনি এমনটা নয়, প্রয়োজনীয় অনুভূত হয়নি। আসলে হর্ন বাজানোটা একটা অভ্যেস, কুঅভ্যেসই বলতে পারেন। বাজানোর অভ্যেস থাকলে এর জন্য কারণ লাগে না। সামনে কোনো গাড়ি না থাকলেও শুধুমাত্র অভ্যেসের দায় লোকগুলো হর্ন বাজাতে থাকেন। যাকে বাদ দিন, এই জার্নিতে আমাদের ঘোরা বেড়ানোর পাশাপাশি যে লক্ষ্যটা মূল ছিল তা হলো নো হর্নের প্রচার করা। বহু জায়গায় লোকজন সাধুবাদ জানিয়েছেন। আর্মির উর্দিধারী টহলরত পুলিশ থেকে শুরু করে ছোট্ট ছুটি কাটাতে আসা স্থানীয় ট্যুরিস্ট সকলে বলেছেন হামারে শহর মে ভি ऐसा होना चाहिए। এই ব্যাপারগুলোই ভাবায়। আমরা প্রায় সকলেই বুঝতে পারি ভালো খারাপের তফাৎ, কোন জিনিসগুলো খারাপ এবং কেন করা উচিত নয় সবটা জানি। তবু বিরত থাকতে পারি না সেগুলো থেকে, তবু আটকাতে পারি না নিজেদের। জানি বাজি পোড়ালে শব্দ হয়, তবু পোড়াই। জানি হয়তো হর্ন বাজানো উচিত নয়, তবুও বাজাই। জানি নালা নর্দমায় আবর্জনা ফেলা উচিত নয়, তবু ফেলি। জানি প্লাস্টিকের ব্যাগ 1000 বছর পেরিয়ে গেলেও মাটিতে মিশবে না, তবু ছুঁড়ে ফেলি যেখানে সেখানে। জেগে ঘুমোলে কি আর নতুন করে জাগা যায়? ভালো থাকবেন।